আজ আমরা জানব ভারতবর্ষে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস। চলুন তাহলে জেনে নিই ভারতের সুলতানি সাম্রাজ্য গড়ে ওঠার গোড়ার কথা। মূলত আফগানিস্তান, গজনি ও হিরাটের মধ্যবর্তী ভূমিখণ্ডই হল ঘুর রাজ্য। গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি 1163 খ্রিস্টাব্দে নাগাদ সেই ঘুর রাজ্যের সিংহাসনে বসেন। তারপর তিনি একের পর এক নতুন নতুন ভূখণ্ড দখল করার পর ভারতের দিকে নজর দেন। 1191 খ্রিস্টাব্দে ভারতের থানেশ্বরের দিকে তিনি অগ্রসর হলে আজমির ও দিল্লির চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান থানেশ্বরের কাছে তরাইনের প্রান্তরে উপস্থিত হন, কিন্তু পৃথ্বীরাজের 2 লক্ষ অশ্বারোহী এবং 3000 হস্তী বাহিনীর কাছে তিনি পরাজিত এবং ব্যর্থ হয়ে দেশে ফিরে যান, যা ইতিহাসে প্রথম তরাইনের যুদ্ধ নামে পরিচিত। এর কিছুদিন যেতে না যেতেই পরের বছর 1192 খ্রিস্টাব্দে তিনি কুতুবুদ্দিন আইবক, তাজউদ্দিন ও নাসিরউদ্দিন কুবাচাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার 1192 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে উপস্থিত হন। পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও নিহত করেন। এরপর তিনি কনৌজ দখল করেন, যা তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এরপর মোহাম্মদ ঘুরির এক সহযোগী অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিহার আক্রমণের সময় বিক্রমশিলা, অদন্তপুরী ও নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে এবং সেখানে মূল্যবান গ্রন্থ পুড়িয়ে দেয়, যা 6 মাস ধরে জ্বলতে থাকে। এবং তিনি বাংলার নদিয়ার শাসক লক্ষণ সেনকে 1205 খ্রিস্টাব্দে পরাজিত করে নদিয়া দখল করেন। কথিত আছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নারায়ণপুরের পীরপলে তাকে সমাধি করা হয়। 1206 খ্রিস্টাব্দের 15ই মার্চ মোহাম্মদ ঘুরি গজনি ফেরার পথে তার নিজের শিবিরেই আতাতীয়দের হাতে নিহত হন। মোহাম্মদ ঘুরির কোনো সন্তান না থাকায় তার প্রধান সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন। এরপর শুরু হয় ভারতীয় ইতিহাসে সুলতানি যুগের এক নতুন অধ্যায়, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, যা 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগ পর্যন্ত সময়কে দিল্লির ইতিহাসে সুলতানি যুগ বলা হয়। দিল্লি সুলতানি সাম্রাজ্য বংশে মোট 5টি বংশ রাজত্ব করেছিলেন, যথাক্রমে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। দাস বংশ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। এর প্রতিষ্ঠা ছিলেন কুতুবুদ্দিন আইবক। শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুৎমিশ, মতান্তরে গিয়াসুদ্দিন বলবন। শেষ সুলতান কায়কোবাদ, মতান্তরে কায়মাক্স। অন্যান্য শাসকগণ আরাম শাহ, রুকুদ্দিন ফিরোজ, রাজিয়া, মঈনুদ্দিন বাহারম শাহ, আলাউদ্দিন মামুদ শাহ, নাসিরুদ্দিন মামুদ শাহ। মোট 11 জন সুলতান ছিলেন এই বংশে। ক্রমে প্রথমত দাস বংশ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয়, কারণ এই বংশে যে সমস্ত শাসক রাজ্য শাসনভার পরিচালনা করেছিলেন তারা সকলেই কারো না কারো প্রথম জীবনে কৃতদাস ছিলেন। এমনকি এই বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক একজন কৃতদাস ছিলেন। প্রথমে তাকে নিশাপুরের কাজী আব্দুল আজিম কুফির কাছে কৃতদাস রূপে বিক্রি করা হয়। কাজী আব্দুল আজিম কুফি মারা গেলে তার পুত্ররা কুতুবুদ্দিনকে মোহাম্মদ ঘুরির কাছে বিক্রি করেন, কুতুবুদ্দিন আইবক বা মোহাম্মদ হাদিকে। সম্রাট কুতুবুদ্দিন আইবকের উল্লেখযোগ্য কৃতিত্ব হল দিল্লির কুতুব মিনার নির্মাণ। এই বংশের শ্রেষ্ঠ সুলতান হল ইলতুৎমিশ। তার বুদ্ধিমত্তার জন্য দিল্লির সুলতানি সাম্রাজ্য মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পায় এবং তার উল্লেখযোগ্য কৃতিত্ব হল কুতুবুদ্দিন আইবক দিল্লিতে যে কুতুব মিনার নির্মাণ করেছিলেন তার সমাপ্তি ঘটান তিনি। এছাড়া দাস বংশের অপর এক উল্লেখযোগ্য সুলতান হলেন গিয়াসুদ্দিন বলবন। তিনি জিলিল্লাহ উপাধি নেন। তিনি নিজেকে নাইবত ই খুদাই অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন, যার জন্য তিনি তার রাজসভায় পাইবস ও সিজদা নামে 2টি নতুন প্রথা প্রচলন করেন। পাইবস শব্দের অর্থ সম্রাটের পদযুগল চুম্বন এবং সিজদা শব্দের অর্থ সম্রাটের সামনে নতজানু হওয়া। বলবানুর মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন কায়কোবাদ এবং তার পুত্র কায়মাক্স। আইবক প্রতিষ্ঠিত বংশের সবাই প্রথম জীবনে কৃতদাস ছিলেন বলে তাই এই বংশকে দাস বংশ বলা হয়। 1289 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন খলজি তাকে হত্যা করে দিল্লি খলজি বংশের সূচনা করেন। খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ।
এর প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি এবং শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি এবং শেষ সুলতান ছিলেন কুতুবউদ্দিন মোবারক খলজি। এছাড়া অন্যান্য সুলতানগণ ছিলেন রুকনউদ্দিন ইব্রাহিম, শিহাবউদ্দিন ওমর। মোট 5 জন শাসক ছিলেন। এই বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। তিনি বাজার দর নিয়ন্ত্রণ প্রথা প্রচলন করেছিলেন। বাজারে জিনিসপত্রের দাম ঠিক রাখার জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ প্রথা প্রচলন করেছিলেন। কোনো বিক্রেতা জিনিসের মাপ কম দিলে তার বদলে তার শরীর থেকে সেই পরিমাণ মাংস কেটে নেওয়ার নীতি তিনি প্রচলন করেছিলেন। পরবর্তী বংশ হল তুগলক বংশ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক এবং শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুগলক, শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এছাড়া অন্যান্য সুলতানগণ ছিলেন ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, আবু বক্কর, নাসিরউদ্দিন মোহাম্মদ, আলাউদ্দিন সিকান্দার শাহ, নুসরত শাহ। মোট 9 জন শাসক ছিলেন। এছাড়াও ছিলেন দৌলত খান। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তিনি কৃষি ব্যবস্থা উন্নতির জন্য আমির-ই-কোহি নামে কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। এছাড়া তার 2টি ভুল সিদ্ধান্তের জন্য ভারত ইতিহাসে পাগলা রাজাও বলে অভিহিত করা হয়ে থাকে। তিনি রাজকোষে ঘাটতি মেটানোর জন্য তামার নোট প্রথা প্রচলন করেন, কিন্তু সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী তার এই তামার নোট নকল করে বাজারে ছাড়তে থাকে। এর ফলে তার এই পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে তিনি এই প্রথা তুলে নিতে বাধ্য হন। মোহাম্মদ বিন তুগলকের অপর একটি ভুল পরিকল্পনা হল দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর। তিনি মনে করেছিলেন দিল্লি উত্তর পশ্চিম ভারতে অবস্থিত হওয়ায় মঙ্গল আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তাই তিনি দিল্লি থেকে সকল মানুষজনকে দক্ষিণ ভারতে দৌলতাবাদে স্থানান্তর করতে গেলে পথে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে গিয়ে অনেক মানুষ সেখানে মারা যায় এবং তিনি বাধ্য হয়ে আবার দিল্লিতে সকল মানুষকে ফিরে নিয়ে আসেন। এর ফলে মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনাই ব্যর্থ হয়। পরবর্তী বংশ হল সৈয়দ বংশ, যা প্রতিষ্ঠিত হয়েছিলেন 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ এবং শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোবারক খাঁ শাহ। শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ। পরবর্তী বংশ হল লোদি বংশ, যার স্থায়িত্বকাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিলেন বহুল্লাল লোদি এবং শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এছাড়া অন্যান্য শাসক ছিলেন সিকান্দার লোদি। এই বংশে মোট 3 জন শাসক ছিলেন। লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয় এবং এইভাবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে এবং 1526 খ্রিস্টাব্দের পর থেকে ভারতে মুঘল শাসনের সূচনা ঘটে। এই ছিল ভারতে সুলতানি সাম্রাজ্য গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।